নমস্কার, আপনারা দেখছেন বিটিএন নিউজ, সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। বিস্তারিত খবর যাওয়ার আগে প্রথমে দেখে নেব বিটিএন নিউজের সংবাদ শিরোনাম। রাজ্যে আরও 10টি সমজেলা গঠন সহ সুধাকণ্ঠের জন্মশতবার্ষিকীর বছরব্যাপী বিশেষ আয়োজনের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায়। শিলচরসহ গোটা বরাক উপত্যকা জুড়ে ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হনুমান জয়ন্তী, পদযাত্রা মিছিলে জীবন্ত রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান। এপি সদস্যদের স্ক্রুটিনি চলাকালীন শিবপুর জিপির কংগ্রেস, বিজেপি এবং নির্দল এপি প্রার্থীদের মধ্যে তীব্র বাকবিতণ্ডিতা। সোনাইয়ের জেলা পরিষদ ও এপি পদের জন্য কংগ্রেস প্রার্থীদের মধ্যে মোটা অঙ্কের টাকার টিকিট বিক্রির অভিযোগ। এবার বিস্তারিত বিটিএন সংবাদে। রাজ্যে আরও 10টি নতুন সমজেলা গঠন সহ সুধাকণ্ঠের জন্মশতবার্ষিকীর বছরব্যাপী বিশেষ আয়োজনের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। রাজ্যে আরও 10টি নতুন সমজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নতুন আরও 10টি সমজেলা গঠনের সিদ্ধান্ত ছাড়াও অন্যান্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। হাই মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, নতুন 10টি সমজেলার মধ্যে রয়েছে বোকো, ছয়গাঁও, পলাশবাড়ি, বরছুলা, মাকুম, মরিয়নি, রাঙাপাড়া সহ 10 সমষ্টিতে গঠিত হবে সমজেলা বলে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়াও রাজ্য সরকারের উদ্যোগে সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার তরফে। চলতি বছরের 8 সেপ্টেম্বর থেকে 2026-এর 8 সেপ্টেম্বর বছরব্যাপী শতবর্ষ উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়াও শতবর্ষ উদযাপন উপলক্ষে সুধাকণ্ঠের নামে একটি মুদ্রা জারি করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা আরও বলেন, ডক্টর ভূপেন হাজৰিকাৰ জন্ম শতবাৰ্ষিকী 8 সেপ্টেম্বৰ 2025-ত আৰম্ভ হ'ব আৰু 8 সেপ্টেম্বৰ 2026-ত সামৰণি পৰিব। অৰ্থাৎ ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ জন্ম হৈছিলে 8 সেপ্টেম্বৰ 1926 চনত আৰু 2026 চনত শতবৰ্ষ হ'ব। আৰু তাৰ এবছৰ আগৰ পৰা আমি বছৰজোৰা কাৰ্যসূচীৰে ৰাজ্য চৰকাৰে ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ শতবাৰ্ষিকী পালন কৰিবলৈ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ শতবাৰ্ষিকী খুব সুন্দৰভাৱে পালন কৰিবলৈ ৰাজ্য চৰকাৰে অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ অধ্যক্ষতাত এখন 50জনীয়া সমিতি নিৰ্মাণৰ বাবে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। আৰু এই কমিটিখনত পৃষ্ঠপোষক হিচাপে আমি উত্তৰ পূৰ্বৰ আটাইকেইখন ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীসকলকো আসন গ্ৰহণ কৰিবলৈ আমন্ত্ৰণ জনাম। অৰ্থাৎ অসমৰ মুখ্যমন্ত্ৰী সভাপতি হ'ব, বাকী 7খন ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী এই সমিতিখনৰ পৃষ্ঠপোষক হ'বৰ বাবে আমি আমন্ত্ৰণ জনাম। আৰু গোটেই সমিতিখন 50জনীয়া এখন শক্তিশালী সমিতি হ'ব। 8 সেপ্টেম্বৰ 2025 তাৰিখে ভাৰতৰ ৰাষ্ট্ৰপতি অথবা প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ কৰকমলেৰে আমি শতবাৰ্ষিকী অনুষ্ঠান আৰম্ভ কৰিম। শিলচরসহ গোটা বরাক উপত্যকা জুড়ে ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হল হনুমান জয়ন্তী। পদযাত্রা মিছিলে জীবন্ত রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান দেখা গেল মিছিলে। হনুমান জয়ন্তী মহোৎসবকে ঘিরে প্রতি বছরের মতো এবারও গ্রাম বরাকে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। শনিবার তারাপুর হনুমান ধাম কমিটির উদ্যোগে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভজন কীর্তন, হোমযজ্ঞ, মঙ্গলারতি, পূজার্চনা সহ মহাপ্রসাদ বিতরণ করা হয়। হনুমান জয়ন্তী উপলক্ষে তারাপুর হনুমান ধামে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। ধামের পূজার্চনা শেষে অসংখ্য ভক্তের উপস্থিতিতে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সুসজ্জিত বিভিন্ন ট্যাবলোতে শিশুদের রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমান রূপে বসিয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে তারাপুর হনুমান ধামে এসে সম্পন্ন হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হনুমান ধাম সেবা সমিতির কর্মকর্তারা জানান, 1942 সালে তারাপুর এলাকায়
হনুমান ধামের প্রতিষ্ঠা করা হয়েছে। সে সময় থেকেই প্রতি বছর হনুমান জয়ন্তী মহোৎসব পালন করে আসছে সমিতির সদস্যরা। হনুমান জয়ন্তী মহোৎসবকে ঘিরে গত 83 বছর থেকে বরাকের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ভক্তরা এসে পূজার্চনা করে যাচ্ছেন। এবারও এতদ অঞ্চলের বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষকে সঙ্গে নিয়ে সমিতি হনুমান জয়ন্তীর আয়োজন করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় হনুমান জয়ন্তী মহোৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে এবং সফলভাবে সম্পন্ন হওয়ায় উপত্যকার প্রত্যেক জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সমিতির কর্মকর্তারা। শ্রীভূমি শহরে জমজমাট উদযাপন হনুমান জয়ন্তী। শ্রীভূমি শহরে জমজমাট উদযাপনের মধ্য দিয়ে হনুমান জয়ন্তী পালিত হয়। একাধিক মন্দিরে সকাল থেকে হনুমান জয়ন্তী উপলক্ষে বিশেষ পূজার্চনা অনুষ্ঠিত হয়। কোথাও কোথাও আবার হনুমানের সাথে রামেরও পুজো হয়। হনুমান ভক্তরা জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত মিছিল বের হয়ে শহরের বিভিন্ন এলাকায় অনেক জায়গায় রাম সীতা লক্ষ্মণের সাজে জীবন্ত রাম সীতা লক্ষ্মণ ও হনুমানকে প্রত্যক্ষ করেন সাধারণ মানুষ। देखा
चमक ये दमक फुलवन महक सब कुछ सरकार तुम्हीं से है सब कुछ सरकार तुम्हीं से है जब मौज पे आई वो लहरें खतरे को समंदर करना এপি সদস্যদের স্ক্রুটিনি চলাকালীন শিবপুর জিপির কংগ্রেস, বিজেপি এবং নির্দল এপি প্রার্থীদের মধ্যে তীব্র বিতর্কের সৃষ্টি হলো। পঞ্চায়েত নির্বাচনে বাঁশকান্দি ব্লকের অন্তর্গত ১১৭ নম্বর শিবপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত পদে মনোনয়নপত্র জমা দিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। শনিবার শিলচরের সরকারি বালক বিদ্যালয়ে আয়োজিত এপি সদস্যদের স্ক্রুটিনি চলাকালীন কংগ্রেস, বিজেপি ও নির্দল এপি প্রার্থীদের মধ্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেস ও নির্দল প্রার্থীর প্রস্তাবকরা জানান, ভোটার সূচিতে নাম না থাকা সত্ত্বেও বিজেপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ববিতা বেগম ১১৭ নম্বর শিবপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিষয়টি নজরে আসার পর দুজন প্রার্থীর প্রস্তাবকরা মিলে একটি লিখিত অভিযোগ সরকারি আধিকারিকদের হাতে তুলে দেন, কিন্তু তারা সরকারি তরফে কোনো সদুত্তর পাননি বলে জানিয়েছেন। এদিকে স্ক্রুটিনিতে থাকা সরকারি আধিকারিকরা বারবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা দেখিয়ে বিজেপি প্রার্থী ববিতা বেগমের মনোনয়নপত্র গ্রহণ করেছেন। উল্লেখ্য, ২০২৪-এর ভোটার তালিকা অনুযায়ী এবারে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে নির্বাচন কমিশন, কিন্তু ২০২৪-এর সূচিতে বিজেপি প্রার্থী ববিতা বেগমের নাম নেই। তবে কিভাবে তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে, এদিন এই প্রশ্ন তুলেছেন তারা। এদিকে স্ক্রুটিনি চলাকালীন বিষয়টি নিয়ে বিজেপি প্রার্থী ববিতা বেগমের প্রস্তাবক সহ বেশ কয়েকজন সমর্থকরা রুমে প্রবেশ করে কংগ্রেস প্রার্থী রুমিয়ারা বেগম মজুমদার ও তার সমর্থকদের উপর আক্রমণ করার প্রচেষ্টা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে সদর পুলিশ সহ বিশাল সিআরপিএফ বাহিনী সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন। এদিকে ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস প্রার্থী রুমিয়ারা বেগম মজুমদার ও নির্দল প্রার্থী নাজনীনের প্রস্তাবকরা শীঘ্রই বিষয়টি জেলাশাসকের কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন। ১৭ নম্বর শিবপুর জিপি আজকে আমরা স্ক্রুটিনি আসলো নমিনেশনের যারা দিছি আমরা ক্যান্ডিডেটে এপি ক্যান্ডিডেট নমিনেশন দেওয়াতে কেন আমরা পাইছি একজনের, আমার যারা কন্টেস্ট্যান্ট আছে তার মধ্যে একজনের মানে ইলেকট্রাল রোলের নাম নেই, ভোটার লিস্টের নাম নেই। কোন পার্টি? হ্যাঁ, পার্টিটা হয়েছে ভারতীয় জনতা পার্টি। নাম ববিতা বেগম। তার ইলেকট্রাল রোল ভোটার লিস্টে তার নামটা নাই, এরপরে তাই আবার নমিনেশন সাবমিট করছে। তো এটা নিয়ে আমরা অনেক মানে যারা আছে তার কাছে অথরিটি হাইয়ার কাছে রিটেন একটা অ্যাপ্লিকেশন দিছি আমরা, কিন্তু তার থেকে আমরা কোনো সুদুত্তর পাইছি না এখন পর্যন্ত। এর লাগিয়া আমরা হাইয়ার অথরিটির কাছে মুভ করবো এটা নিয়ে। আর এখন কথাটা হয়েছে যে ভোটার লিস্টের নাম না থাকার পরেও তারা করতে যে সাপ্লিমেন্টারিটা অ্যাকসেপ্টেড। সাপ্লিমেন্টারি কীরকম অ্যাকসেপ্টেড করা যায় যখন ভোটার লিস্টের টাইমটা যখন এটা হচ্ছে ফাইনাল ভোটার লিস্ট, এটাতে ক্লিয়ারলি দেখা আছে ফাইনাল ভোটার লিস্ট, এটাতে নাম নাই। এটা আছে ক্রমিক নম্বর 689 আর তারা হচ্ছে 690 689 লেখান থেকে এটা দিয়ে অন্ড হয়ে গেছে। 690টা হচ্ছে তার ক্রমিক নম্বর, এটা হচ্ছে সাপ্লিমেন্টারি যদি ওটা এটার লগে এড হইয়া প্রিন্টেড হইতো। আজকে এটা আমি এখন প্রিন্ট করছি জাস্ট। হ্যাঁ, তারা যেটা নমিনেশন তারা ভোটার লিস্ট ইয়ে পাওয়া গেছে না, তার ভোটার লিস্টের নাম নাই, এটা জেনুইন জিনিস। ইলেকশন ফাইটা তো কাগজপত্র ঠিক হইতো আসলো, ঠিক আছে। এটা নিয়ে একটা তর্ক বিতর্ক হয়েছে তার লগে। এরপরে হে যারা তার বিজেপির এখানের মানুষ, লোকাল মানুষ নিয়ে আইয়া আমার উপরে যেরকম একটা অফিসের মাঝে একটা গুন্ডাগিরি করি আমার উপরে আক্রমণ করা হয়েছে তার মানুষ দিয়া, এটা ন্যায় হয়েছে না, এটা আইনযুক্ত নয়। আর আমি আমার গ্রামের মানুষের কাছে কাজ করি, আমি রিকোয়েস্ট করি যে এটা ইলেকশনের মাধ্যমে ভোটের মাধ্যমে তারা দ্রুত জবাব দিবে আমার গ্রামের মানুষে যে হ্যাঁ আজকে আমার উপরে অত করে একটা আক্রমণ করছে এখানে এই স্ক্রুটিনি অফিসও সবে দেখছে। আমি আমার গ্রামের মানুষের সবার কাছে রিকোয়েস্ট করি তারা ভোটের মাধ্যমে যাতে তার এই উপযুক্ত একটা দ্রুত জবাব দেওয়া যে আমার মতো মানুষের হ্যাঁ আক্রমণ করতে হয়। সোনাইয়ের জেলা পরিষদ ও এপি পদের প্রার্থীদের মধ্যে মোটা অঙ্কের টাকার টিকিট বিক্রির অভিযোগ।
কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনের টিকিট বণ্টনের দুর্নীতির অভিযোগ উঠল। সোনাইয়ে জেলা পরিষদ ও এপি পদের প্রার্থীদের মধ্যে মোটা অঙ্কের টাকায় টিকিট বিক্রির অভিযোগ উঠেছে। যোগ্য ব্যক্তি ও দলের একনিষ্ঠ কর্মীদের ছাঁটাই করে দলে নবাগতদের টিকিট প্রদানে প্রাধান্য দেওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। অন্তিম দিনে মনোনয়নপত্র জমা দিয়ে কংগ্রেসের টিকিট ছুট বহু নির্দল প্রার্থী এই অভিযোগ করেন। শুক্রবার রাতে এপি পদে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা সোনাবাড়িঘাট জিপির রফিকুল ইসলাম বরভূয়া, সাতকড়াকান্দি জিপির সাবিনা হাবিব বরভূয়ার স্বামী শামসুল ইসলাম বরভূয়া ও কৃষ্ণপুর জিপির অলোক লস্কররা সাংবাদিক বৈঠক ডেকে কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়ে দল ত্যাগ করেন। তারা বলেন, এই দলে প্রকৃত কংগ্রেসীদের স্থান নেই, টাকার বিনিময়ে অযোগ্যকে প্রার্থী করা হয়েছে। কংগ্রেসের এসব দুর্নীতির বিরুদ্ধে সোনাইয়ের জনগণ নির্বাচনে উচিত জবাব দেবেন বলে আশা ব্যক্ত করেন। কিন্তু আমি কোনো ক্ষেত্রে তারা একটা কথা আমি সত্য বলিয়া আমি তারা স্যালুট জানাই। কিতালাকে স্যালুট জানাই, তারা দলের যে অনুশাসন যেটা খুব ভালো। একদিনে গোটা ডিস্ট্রিক্টও তারা টিকিট দিল, কোনো ধরনের হই হুল্লা নাই, কোনো ধরনের বিতর্কে নাই, কোনো ধরনের সমস্যা নাই, কোনো ধরনের হাইজাক হয়েছে না, বি ফর্ম হাইজাক হয়েছে না, এই ধরনের কোনো গলতি হয়েছে না। এবং সুন্দরভাবে তারা সুষ্ঠুভাবে একটা দলীয় আইন শৃঙ্খলা মেনটেন করে এই দলটা চলে। কিন্তু আজকের দিনে লজ্জার বিষয়, আমরা যদিও কংগ্রেস করি, কিন্তু কংগ্রেসের যে পরিস্থিতি, কংগ্রেসের যে আদর্শ, এটা মানে বুলুণ্ঠিত, এটা লাগে লজ্জা লাগে। আজকে আমরা যে এই আজকে দুঃখের বিষয় কইতাম, এটা হইতে আমার লজ্জা করে না। আসলে দুঃখের বিষয় না, এটা লজ্জার বিষয়। দীর্ঘ 32 বছর কংগ্রেস দল করিয়া যদি আমি আজকে পরীক্ষা দিতে লাগে, আমি একটা বি ফর্ম পাইতে, আর অন্য দল থেকে আইয়া যার কোনো সদস্য পদ নাই, এ যদি দলীয় টিকিট পায়, তাহলে এই দলের প্রতি মানুষের আস্থা কতটুকু আছে? তাহলে এলাকাতে ওয়ার্ক না করে একটা পয়সা করি দিয়ে একটা টিকিট লইলে যদি জিতা যায়, তাহলে তো তারা এরকম জিততে পারবো। মানুষ এখন মুখ ফিরে নিয়েছে কংগ্রেস থেকে। আমি কংগ্রেস বাদ হয়ে এই কথা না, কংগ্রেস একটা ভালো সংগঠন, এটা সত্য। কিন্তু কংগ্রেস যারা দ্বারা পরিচালিত, এই পরিচালিত যারা দ্বারা ওর এই ব্যক্তিরা এখন ভালো না, এটা প্রমাণিত। নাহলে আজকে এখানে এইসব গড়মিল হইতো, এইসব গড়মিল এখানে দেখা যায়। সুতরাং আমার মনে হয় এই পঞ্চায়েত নির্বাচনে অন্য জায়গায় বলতে পারি না, আমাদের বরাকবেলিতে কংগ্রেসের শোচনীয় পরাজয়, শোচনীয় হার হবে। এবং বিশেষ করিয়া নির্দল হেভিওয়েট প্রার্থী যারা বঞ্চিত হয়েছে, তারা এলাকার মানুষে তারা অ্যাকসেপ্ট করেন আজকে কংগ্রেসের প্রতি মাসে মুখ ঘুরার। কারণ এটা বাঁকা হাতে টিকিট পাওয়া হয়েছে, জনতার তো আইসে গেছে না এই জায়গায়। সুতরাং কংগ্রেসের হার নিশ্চিত হবে বহু ক্ষেত্রে। আজকে পরিতাপের বিষয়, আমি 32টা বছর কংগ্রেস করিয়া, গত বছরও নির্দল, এইবারও নির্দল। তার কারণ কি, আজকে মানুষই আমার প্রতি মানুষে বিশ্বাস করে, যার কারণে মানুষের দয়া মায়া ভালোবাসার কারণে আজকে তাড়াতাড়ি রাত্রের মধ্যে মানুষ আমার যোগাযোগ করিয়া অতি সত্তর আমার নির্দল থেকে প্রার্থিত্ব দাবি করছেন। আমি নির্দল থেকে আজকে আমার মনোনয়নপত্র জমা দিচ্ছি। ইনশাল্লাহ আমি আশাবাদী প্রচুর ভোটে জিতমু। গত বছর আমি নির্দল হিসাবে জিতছি, মানুষ পাশে আসলো, এইবারও জিতমু, বরঞ্চ আরো বেশি মার্জিনে জিতমু। মালগ্রাম পঞ্চানন শিববাড়ি বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে হনুমান জয়ন্তীর বিভিন্ন ধর্মীয় কার্যসূচির মধ্যে পালন করা হয়। চৈত্র পূর্ণিমার দিনটিকে হিন্দু ধর্মে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়, কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে মা অঞ্জনী এবং বানর রাজা কেশরীর ঘরে ভগবান শ্রী হনুমানের জন্ম হয়েছিল। এই কারণেই এটি হনুমান জয়ন্তী হিসেবে পালিত হয়। এই দিনে ভক্তরা উপবাস করেন, মন্দিরে পূজার্চনা করেন এবং অনেক জায়গায় ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে সত্যিকারের হৃদয়ে শ্রী হনুমানের পুজো করলে সকল ধরনের বাধা দূর হয় এবং কাঙ্ক্ষিত ফল লাভ হয়। শিলচর মালুগ্রাম স্থিত পঞ্চানন শিববাড়িতে প্রতি বছরের মতো এবছরও বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলের ব্যবস্থাপনায় সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত পুজো ও অঞ্জলি, বেলা 12টা থেকে বিকেল 4টা অবধি উপস্থিত প্রায় 1000 ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। নমস্কার, জয় শ্রীরাম। আজকে বিশ্ব হিন্দু পরিষদের ব্যবস্থাপনায় হনুমান জন্মোৎসব পালন করা হচ্ছে আমাদের শিলচর মধ্য কাছাড় জেলার অন্তর্গত। তো আজকে সকাল থেকে আমাদের 12টা-1টা পর্যন্ত পূজা অর্চনা হয়েছে এবং এখন পর্যন্ত প্রসাদ বিতরণ হয়েছে, যাতে 3 থেকে 4 হাজার ভক্ত সমাগম হয়েছে এবং প্রসাদ নিয়েছে। এবং আমাদের অল্প সময়ের মধ্যে আমাদের শুরু হবে সন্ধ্যা আরতি, তারপরে আমাদের আছে ধর্মসভা, গুণীজন সম্বর্ধনা এবং তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তো আমি সবাইকে আমন্ত্রণ জানাবো এই প্রোগ্রামে আসার জন্য, এবং খুব সুন্দরভাবে আমাদের এই আজকের প্রোগ্রাম করা হয়েছে। আপনারা সবাই আসুন এবং এই বজরং দলের
এই যে আজকে আয়োজন করা হয়েছে প্রতি বছরের ন্যায় আমরা এবছরও করেছি, যা আগামীকালকে আমাদের শোভাযাত্রা হবে, যা বিকাল 4টার থেকে এখান থেকে বের হয়ে আমাদের ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত যাবে। সেটা তো আমি সকল সনাতনী ভাইদেরকে অনুরোধ করব যাতে সেই প্রোগ্রামে থাকার জন্য, এবং আপনাদের উপস্থিতিতে, আপনাদের সমাগমে আমাদের এই প্রোগ্রাম যাতে আরও সুন্দর হয়ে উঠুক, এবং হিন্দু সমাজের যে গর্ব, হিন্দু সমাজের যে স্বপ্ন যেগুলো আছে সেই স্বপ্নগুলো পূরণ হোক। হনুমানজির কাছে আমাদের এটাই আশা এবং প্রার্থনা, যাতে আমরা পূরণ করতে পারি। বর্ষবরণ উপলক্ষে ব্যতিক্রমী কার্যসূচি হাতে নিয়েছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। 1432 বঙ্গাব্দকে স্বাগত জানাতে ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। অন্যান্য বছর হলঘরে বা খোলা প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হলেও এবার বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতির কর্মকর্তারা। তাঁরা জানান, শিলচর ডিএসএ ময়দান থেকে এই শোভাযাত্রা সেন্ট্রাল রোড, প্রেমতলা, শ্যামাপ্রসাদ রোড, পার্ক রোড হয়ে বঙ্গভবনে শেষ হবে। বিভিন্ন স্কুল, কলেজ, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনগুলোকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া আসাম বিশ্ববিদ্যালয় অসম আন্দোলনের ফলশ্রুতি মন্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কর্মকর্তারা। যে আমরা সবাই একটি জায়গায় কিন্তু এক আছি, অর্থাৎ আমাদের বাঙালিত্ব, বাঙালিয়ানা এবং বরাক উপত্যকার সবাইকে নিয়ে চলার যে পথ, চলার যে শপথ, এটাই যাতে আমরা ঠিকমতো পালন করতে পারি। এবং এই পয়লা বৈশাখের দিনে যে রাস্তায় যে বর্ণাঢ্য মিছিলটা আমরা আয়োজন করেছি, এই মিছিলে আপনারা দেখবেন যে বরাক উপত্যকার আমাদের যে কতগুলো আছে, আমাদের জাতীয় যে চিহ্ন এবং আমাদের যে অনুষঙ্গগুলো আছে, সমস্ত কিছুই কিন্তু আমরা ডিসপ্লে করবো আমাদের নিয়ে যাব। এবং আমরা চাইব যে এই মিছিলে যাতে বরাক উপত্যকার প্রত্যেকটি জনগোষ্ঠীর কোনো প্রতিনিধিত্ব থাকে, এটাই আমাদের প্রধান কামনা। আর শুধুমাত্র একটি দিনকে আমরা যদিও পালন করছি, কিন্তু আমরা এই শপথটাও নেব যে নতুন বর্ষে আমরা বাঙালিদের যে সমস্ত বিশেষ বিশেষ সম্প্রদায় নিরপেক্ষ যে সমস্ত আমাদের রয়েছে, ধর্ম নিরপেক্ষ যে সমস্ত উৎসব রয়েছে, 19শে মে, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, সুকান্ত জয়ন্তী, এইগুলোকেও যাতে আমরা যথাযথভাবে পালন করতে পারি এবং এর আওয়াজ এই মিছিলে আমরা আনব। এবং এই আমাদের মনীষীদের দেখানো পথ, এই পথই হবে আমাদের পথ। বর্ষবরণের মাধ্যমে আমরা অখণ্ড বাঙালি জাতিসত্তার যে পরিচয়, আমাদের যে অভিন্ন সংস্কৃতির যে পরিচয়, আমাদের যে সার্বিক আত্মপরিচয়, সেটাই আমরা তুলে ধরতে চাই। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন 1977 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেদিন থেকে আমরা 49 বছরে চলছি, আগামী বছর 50-এ পা দেব। আমাদের অবস্থানটা কিন্তু খুব পরিষ্কার। আমরা বাঙালি জাতিসত্তা, আমাদের অর্জিত ভাষার প্রশ্নে যে অধিকারগুলো, সেই অধিকারগুলো সংরক্ষণ নিয়ে আমরা অবিরতভাবে আমরা গত প্রায় 5 দশক ধরে কাজ করে চলেছি। কিন্তু কোথাও আমাদের কার্যক্রমে অন্য কোনো ভাষা বা জাতিগোষ্ঠীর প্রতি বিদ্বেষের সামান্যতম লেশ নেই। অন্যান্য যে সমস্ত ভাষাগোষ্ঠী, সে মণিপুরি বলুন, বিষ্ণুপ্রিয়া মণিপুরি বলুন, এমনকি সাঁওতাল, তাদের যে সমস্ত অনুষ্ঠানগুলি হয় সেখানে আমরা আমন্ত্রিত হই। আমাদের যে সমস্ত কর্মসূচি থাকে সেখানে আমরা অন্যান্য জনগোষ্ঠীকে আমন্ত্রণ জানাই। আপনারা জানেন, এই কিছুদিন আগে আমরা কুসুম কলিতার একটা কাব্যগ্রন্থ উনি বাংলায় লিখেছেন, অসমীয়া কাব্য প্রকাশ করেছি। তো এইভাবে এখানে যে সমস্ত যারা অনেকদিন ধরে এখানে আছেন,
স্থায়ীভাবে বসবাস করছেন কিংবা কোনো বিশেষ কারণে সে চাকরি সূত্রে হোক, পড়াশোনা সূত্রে হোক, তাদের সবার সঙ্গেই আমাদের কিন্তু একটা সুসম্পর্ক রয়েছে। কংগ্রেস টিকিট বঞ্চিত জেডপিসি প্রার্থী সুফিয়ান লস্কর কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন। সোনাই সমষ্টির কাপ্তানপুর কাজীডহর জেলা পরিষদ আসনে কংগ্রেস টিকিট বঞ্চিত সুফিয়ান লস্কর কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন। শুক্রবার রাতে সোনাই ক্লাবের সমর্থকদের নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সুফিয়ান বলেন, জনগণের পরামর্শে এআইইউডিএফ দল ত্যাগ করে কংগ্রেসে যোগদান করে কাপ্তানপুর কাজীডহর জেলা পরিষদ আসনে কংগ্রেস টিকিট তিনি দাবি করেছিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে মূল কংগ্রেসীরাও টিকিট থেকে বঞ্চিত হয়েছেন। টিকিট লাভ করেন সদ্য বিজেপি দল ত্যাগী মঞ্জুরুল ইসলাম চৌধুরী। মঞ্জুরুল প্রাক্তন সোনাই মণ্ডল বিজেপি মাইনরিটি মোর্চার সভাপতি। সুফিয়ান উদ্বেগ প্রকাশ করে বলেন, এআইইউডিএফ থেকে কংগ্রেসে আসায় যদি টিকিট বঞ্চিত হতে হয়, বিজেপি থেকে কংগ্রেসে যোগ দেওয়া ব্যক্তি কোন যুক্তিতে টিকিট লাভ করলেন, এটা জনগণ আওয়াজ তুলেছেন। তাই জনগণের পরামর্শে তিনি নির্দল প্রার্থী হয়ে কাপ্তানপুর কাজীডহর জেলা পরিষদ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান। অনেক প্রাণঘাতী হামলার পর্যন্ত শিকার হয়েছে, আপনারা সবে জানেন এটা। কিন্তু আজকে কংগ্রেস দলে আমার রিজেক্ট করছে। আমি আমার ব্যাকগ্রাউন্ড এআইডিএফ ব্যাকগ্রাউন্ড থাকা তো এটা ক্রিমিনাল নাই, আমি তো কোনো ক্রিমিনাল না। যাই হোক, মনরে বুঝ দিলাম। আজকের দিনও রিজেক্ট করা হয়েছে শেখন বড়বইয়ারে, যার ব্যাকগ্রাউন্ড এনএসওয়াই থেকে শুরু করিয়া যুব কংগ্রেস পর্যন্ত। খায়রুল ইসলাম বড়বইয়ারে রিজেক্ট করা হয়েছে, দেওয়া হয়েছে কারে, যার ব্যাকগ্রাউন্ড ভারতীয় জনতা পার্টি, যিনি প্রাক্তন মন্ডল সভাপতি সোনাই মাইনরিটি বিজেপির। আমি প্রশ্ন করিয়া সোনাই অঞ্চলের আমার এই কাপ্তানপুর কাজীডহর এলাকার জনগণকে যে কংগ্রেস দলের নেতৃত্বে এটা কি বিচার করছে। আমরা তো দূর থেকে মনে করছিলাম যে কংগ্রেস দল একটা ধর্ম নিরপেক্ষ দল, যে দলের কাছে আইলে, যে দল যোগদান করলে, অতীতে যে এআইডিএফ যোগদান করি আমরা যে কাজটা করতাম পারছি না, হয়তো কংগ্রেসও যদি এই সময়টা দেয় তাইলে ভালো হইব। কিন্তু কংগ্রেস দল যোগদান করিয়া তারা যে মন মানসিকতা দেখলাম, সত্যি খুব দুঃখ লাগছে। কারণ এমন একজন ব্যক্তির, এমন এক নেতার ব্যক্তিগত স্বার্থর কারণে এমন একজন ব্যক্তির টিকিট প্রদান করা হয়েছে যার কোনো গ্রহণযোগ্যতা, পরিচিতি বলতে কিচ্ছু নাই। আপনারা চিন্তা খবর লইয়া দেখবা। এবং সবচেয়ে বড় কথা হইল যে তাই বিজেপি দলের মন্ডল সভাপতি আসলাম, মাইনরিটি মন্ডল সভাপতি আসলাম। এখন আমার গত কালকে যখন আমরা সব এই বিষয় লইয়া বইলাম, আলোচনা করলাম, আমি আমার ময় মুরব্বী সকলে সবরে ডাকিলাম, সবর লগে আলোচনা করলাম যে আজকে যে প্রার্থীরে কংগ্রেস দল, আমি তো কংগ্রেসও জয়েন করলেছি, আজকে আমি তো কংগ্রেস দলের একজন সদস্য এখন। হ্যাঁ, আমার শেখন দা, আমার মাসুম ভাই, আমার খায়রুল ভাইয়ের লোকে আমি আলোচনা করছি যে কিতা করা যায়। আজকে কংগ্রেস দলটাকে যদি এখন বিজেপির জিতাইয়া দেওয়া হয় তাহলে এটা কতটুকু গ্রহণযোগ্যতা হইব। সম্মানিত বন্ধুগণ, আমি এটার উপরে ভিত্তি করিয়া সবর লগে আলোচনা করিয়া সবর মতামত লইয়া সবর কাছ থেকে মত পাইছি এবং আজকে আমি জেলা পরিষদ পদ প্রতিদ্বন্দ্বিতা করার লাগিন নমিনেশন দিছি। আমি আশাবাদী যে আমার বাকি যারা ক্যান্ডিডেট হল আসলা তারার লগে মতামত করছি, আলোচনা করছি এবং তারা আমারে কইছেন যে ঠিক আছে তুমি নমিনেশন দেও। আমি আজকে নমিনেশন দিছি। আমি আমার কাপ্তানপুর কাজীডহর এলাকার জনগণের কাছে এটা জানাইতাম চাইয়া। সম্মানিত বন্ধুগণ, দেখুন কংগ্রেস করতাম ঠিক আছে, কংগ্রেস আমরা করিয়া, কিন্তু কংগ্রেসের নামে বিজেপি করা আর একজন ব্যক্তিগত স্বার্থ, এক নেতার স্বার্থ উদ্ধার করার লাগিন কংগ্রেস দল করা, এটা তো উচিত হইত না। এর লাগিন আমি আপনারা সামনে এই আহ্বান করিয়া আগামী দিনে খুব সম্ভব আগামী খাইল বা ফুরু আপনারা সঙ্গে আমরা বইমু, প্রত্যেক জিপি লেভেলে আমরা মাত কথা চলের, সবে এটার উপরে সমর্থন জানাইতরা। প্রত্যেকের ভিতরে ক্ষোভ আছে, প্রত্যেকের ভিতরে দুঃখ আছে, সবে আমি তো সবার লগে ব্যক্তিগতভাবে গিয়ে আলোচনা করছি যে এইভাবে ঘটনাটা হয়েছে, কেউ বিশ্বাস করতে পারেন না। বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের শিলচর শাখার পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুজয় ভট্টাচার্যকে সংবর্ধনা। বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন শিলচর শাখার পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুজয়া ভট্টাচার্যকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শনিবার শিলচর সিডিপিও কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে কিশোর ভট্টাচার্য বলেন, সুজয় ভট্টাচার্য একজন শিক্ষিকা হওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন। একাধারে লেখিকা আবার সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুজয়া ভট্টাচার্য। এদিকে সুজয়া ভট্টাচার্য তাঁর বক্তব্যে বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের শিলচর শাখার এ ধরনের সংবর্ধনার আয়োজনের জন্য তিনি চিরকৃতজ্ঞ থাকবেন বলে জানান। একই সঙ্গে তিনি সম্মেলনের শিলচর শাখার কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং বলেন, আমি আবেগিত, আপ্লুত। যেহেতু আমার প্রথম চাকরিটা যুগসংঘে, হঠাৎ করে আমার জীবনে একটা অঘটন ঘটাতে আমার স্বামীর মৃত্যু সংবাদের পর আমার প্রথম চাকরি যুগসংঘ, দ্বিতীয় চাকরি 28 দিনের দিন আমার কর্ণেন্দু কাকু, সদ্য কর্ণেন্দু কাকু কিশোরদার মাধ্যমে এবং নন্দিনী কাকিমণির সহযোগে আমার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরিয়ে দিয়েছিলেন। সেদিন সত্যি আমি একটা সপ্তম আশ্চর্য কিছু কথা পেয়েছিলাম। আমি অবাক, সত্যি কি আমি চাকরি পেয়েছি, আমার অ্যাপয়েন্টমেন্টটা। আজকে আমি দেখলাম, হ্যাঁ সত্যি আমি চাকরি পেয়েছি। আর এই জায়গায় এসে আজকে আমি আমার সদ্য এলাকা কিশোরদা সংস্থার পক্ষ থেকে যে আমাকে সম্মান জানানো হয়েছে, আমি সত্যি কৃতজ্ঞ, আমি গর্বিত এবং আমি সৌভাগ্যবতী বলে আমি নিজেকে দাবি করছি। এপ্রিল 2025 ইংরাজিতে আমরা বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন শিলচর শাখার পক্ষ থেকে সদ্য অবসরপ্রাপ্ত শ্রীমতী সুজয়া ভট্টাচার্যকে সম্মান জানালাম। ওনার সুদীর্ঘ জীবনে উনি শিক্ষকতায় শুধু করেননি, সামাজিক কাজে নিজেকে জড়িয়ে রেখেছেন এবং সবচেয়ে যেটা বড় কথা, ওনার বাবা বরাক উপত্যকা আসামে একজন স্বনামধন্য কবি ছিলেন, কবি করুণারঞ্জন ভট্টাচার্য। সবাই জানে বাংলা সাহিত্যের একজন নামকরা বিশিষ্ট কবি। ওনার সুযোগ্য কন্যা সুজয়া ভট্টাচার্য, ওনাকে আজকে আমরা এই সম্মাননা দিতে পেরে অত্যন্ত আনন্দিত এবং ওনার অবসর জীবন যাতে লেখাপড়া নিয়ে এবং সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করেন এই আশা করে এখানে। গত 5 দিন ধরে নিখোঁজ শিলচর আশ্রম রোডের তপবন নগরের বাসিন্দা 65 বছরের জগৎ দাস। নিখোঁজ মামলা শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নিখোঁজ জগৎ দাসের পরিবারের লোকেরা জানান, গত 6 এপ্রিল দুপুর 2টোর সময় নিজ বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসেননি দেখে জগৎ দাসের পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করার পরও কোনো ধরনের সন্ধান না পেয়ে অসহায় অবস্থায় জগৎ দাসের পরিবারের লোকেরা শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে নিখোঁজ হওয়া জগৎ দাসের পরিবারের লোকেরা জনগণের কাছে আবেদন জানান, যদি কোনো সুহৃদয় ব্যক্তি জগৎ দাসকে দেখেন তাহলে নিকটবর্তী থানা অথবা পরিবারের সাথে যোগাযোগ করার জন্য। নাম কি তা? জগৎ দাস। আচ্ছা, মামলা করছেন? মামলা করছি। কতদিন হয়েছে নিখোঁজ? 5 দিন ধরে। 5 দিন ধরে। আচ্ছা, মানে যোগাযোগ করছিলেন পরিবারের সাথে, আত্মীয়স্বজনের সাথে পাইছি? এটা করা হয়েছে। আচ্ছা, হ্যাঁ। কোনো সন্ধান পাইছি? না, কোনো সন্ধান করা হয়েছে। কি মানে জনগণের কাছে আবেদন করবেন? জনগণ এটাই তো মানে তাই যদি পাওয়া হয় তাহলে তার নামে যে যোগাযোগ করতো, খবর করতো, বা আমরা নাম্বার আছে, নাম্বারে মেজে ফোন করলে বলবো জানাই। কেউ যদি ফাইন তাহলে আমরা হচ্ছে যোগাযোগ করবেন। 5 দিন ধরে নিখোঁজ হয়েছে, আত্মীয়স্বজনের সামনে আমরা যোগাযোগ করছি কিন্তু তার কোনো খোঁজ পাইছি না আমরা। না, পাইছি না। সব জায়গায় আমরা খুঁজিয়া দেখছি কিন্তু পাইছি না। মানে ওটা আজকে 5 দিন আগে 2টার সময় গেছে, 2টার সময়। এবারে খেলার খবর। বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার 14তম মিডিয়া ক্রিকেট ফেস্টের ফাইনাল অনুষ্ঠিত হবে রবিবার। এদিকে শনিবার বাক্স মিডিয়া ক্রিকেটের ফাইনাল নিশ্চিত করে নিচ্ছে হাইলাকান্দি খবর হিরোজ এবং নববার্তা মিডিয়া ওয়ারিয়র্স শ্রীভূমি। বাক্স আয়োজিত মিডিয়া ক্রিকেট ফাইনাল নিশ্চিত করে নিল হাইলাকান্দি খবর হিরোজ এবং নববার্তা মিডিয়া ওয়ারিয়র্স শ্রীভূমি। শনিবার ডিএসএর মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে হাইলাকান্দি দল বরাক বুলেটিন প্রেস স্ট্রাইকার্স দলকে 14 রানে পরাজিত করে। দ্বিতীয় সেমিফাইনালে নববার্তা 7 উইকেটে অটল প্রেস ফাইটার্সকে হারিয়ে ফাইনালে ওঠে। রবিবার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, প্রতিটি ম্যাচ
15 ওভারের হলেও ফাইনাল ম্যাচটি 20 ওভারের হবে। ফাইনাল খেলাটি উপভোগ করতে ক্রীড়া মোদী জনসাধারণের কাছে আয়োজক বাক্সের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। Nasindi. Boleh, cabas. Hil. Hai. Karena domba kemarin. Garis ini. Oh iya. Masih minggu lagi, padikan gitu lah udah. বিটিএন নিউজ শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। রাজ্যে আরও 10টি সমজেলা গঠন সহ সুধাকণ্ঠের জন্মশতবার্ষিকীর বছরব্যাপী বিশেষ আয়োজনের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায়। শিলচরসহ গোটা বরাক উপত্যকা জুড়ে ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হনুমান জয়ন্তী পদযাত্রা মিছিলে জীবন্ত রাম লক্ষ্মণ সীতা হনুমান। এপি সদস্যদের স্ক্রুটিনি চলাকালীন শিবপুর জিপির কংগ্রেস বিজেপি এবং নির্দল এপি প্রার্থীদের মধ্যে তীব্র বাকবিতণ্ডিতা। সোনাইয়ের জেলা পরিষদ ও এপি পদের জন্য কংগ্রেস প্রার্থীদের মধ্যে মোটা অঙ্কের টাকার টিকিট বিক্রির অভিযোগ। বিটিএন নিউজ এখনকার মতো পর্যন্তই। আমাদের পরবর্তী বিটিএন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিটিএন নিউজ দেখতে ইউটিউবে ব্রাউজ করুন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। ধন্যবাদ।